প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও ফিরে এলাম তোমাদের সামনে সমাজবিজ্ঞান অনলাইন ক্লাস নিয়ে। আমি অমল চন্দ্র তালুকদার, প্রভাষক সমাজবিজ্ঞান। আজকের ক্লাসে আমি তোমাদেরকে সমাজবিজ্ঞান প্রথম পত্রের ৮ম অধ্যায় থেকে সামাজিক স্তরবিন্যাস কি এবং সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টি হচ্ছে সামাজিক স্তরবিন্যাস ও অসমতা। আমাদের সমাজে এমনকি অনুন্নত সব সমাজেই, পৃথিবীর প্রত্যেকটি সমাজেই সামাজিক স্তরবিন্যাস রয়েছে এবং বিজ্ঞানীরা বলেছেন সমাজের স্বার্থে, সমাজের উন্নয়নের জন্য, সমাজের অগ্রগতির জন্য সামাজিক স্তরবিন্যাস অবশ্যই দরকার। আর স্তরবিন্যাসটি সার্বজনীন বিষয়, অর্থাৎ সৃষ্টির আদি যুগ থেকেই সামাজিক স্তরবিন্যাস ছিল। এখানে নারী পুরুষ ভেদে বিভিন্ন ধরনের স্তরবিন্যাস রয়েছে, এমনকি বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্তরবিন্যাস লক্ষ্য করা যায়। আইনের দৃষ্টিতে সবাই সমান হলেও বাস্তবে সবাই সমান অধিকার ভোগ করছে না। ধনী বা প্রভাবশালী ব্যক্তিদের জন্য এক আইন এবং গরিবদের জন্য, অসহায় মানুষদের জন্য আরেক আইন প্রয়োগ হতে দেখা যায়। টাইটানিক জাহাজ যখন ডুবেছিল সেখানেও দেখা গেছে সামাজিক অসমতা। তাহলে অসমতা বলতে আমরা বুঝি যেখানে সমতার অভাব, অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান হলেও যেখানে সমতা নেই সেটাকে বলে সামাজিক অসমতা। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের মানুষকে উঁচু নিচু স্তরে সাজানো। সামাজিক স্তরবিন্যাসের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এই স্ট্র্যাটিফিকেশন শব্দটি এসেছে ভূতত্ত্বের স্ট্র্যাটা প্রত্যয় থেকে। স্ট্র্যাটিফিকেশন সামাজিক স্তরবিন্যাসের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্ট্র্যাটিফিকেশন। এই স্ট্র্যাটিফিকেশন শব্দটি এসেছে ভূতত্ত্বের স্ট্র্যাটা প্রত্যয় থেকে। এই স্ট্র্যাটা প্রত্যয়টি মাটি বা শিলার স্তর বোঝাতে ব্যবহৃত হয়। মাটি বা শিলার স্তর বোঝাতে ব্যবহৃত হয়েছিল এই স্ট্র্যাটিফিকেশন শব্দটা। এখান থেকে সমাজবিজ্ঞানীরা স্ট্র্যাটিফিকেশন শব্দ সমাজের স্তরবিন্যাসকে বোঝাতে স্ট্র্যাটিফিকেশন শব্দটি এনেছে। মাটি কুড়লে বা মাটির নিচে গেলে বিভিন্ন ধরনের স্তর পাওয়া যায়, তেমনি আমাদের সমাজে বিভিন্ন স্তরবিন্যাস রয়েছে। অর্থাৎ সমাজের মানুষদের মাঝে বিভিন্ন ধরনের স্তরবিন্যাস লক্ষ্য করা যায়। যেমন ধনী, গরিব, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, এমনকি বংশমর্যাদার দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, সুন্দরের দিক দিয়ে বিভিন্ন ধরনের স্তরবিন্যাস রয়েছে। যখন স্তরবিন্যাস বলতে আমরা বুঝি সমাজের মানুষকে উঁচু নিচু স্তরে সাজানোকে সামাজিক স্তরবিন্যাস বলা হয়। অর্থাৎ সমাজের মানুষকে বিভিন্নভাবে বিন্যস্ত করা হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। আমাদের সমাজে বিভিন্ন ধরনের স্তর রয়েছে। ধনীর দিক দিয়ে স্তরবিন্যাস করা যায়, সুন্দরের দিক দিয়ে স্তরবিন্যাস করা যায়, এমনকি শিক্ষার দিক দিয়ে বা বংশমর্যাদার দিক দিয়ে বিভিন্ন ধরনের স্তরবিন্যাস রয়েছে। এই বিভিন্নতাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। অর্থাৎ সমাজের যে মানুষের মাঝে যে বিভিন্নতা, সেটাকে সামাজিক স্তরবিন্যাস বলা হয়। তাহলে আমরা সামাজিক স্তরবিন্যাস বলতে বুঝি সমাজের মানুষকে উঁচু নিচু স্তরে সাজানোকেই সামাজিক স্তরবিন্যাস বলা হয়। এখন আমরা জানবো সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ। সামাজিক স্তরবিন্যাসকে সমাজবিজ্ঞানীরা 4 ভাগে ভাগ করেছে। তার ভাগগুলো হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ। সামাজিক স্তরবিন্যাস 4 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে বাসপ্রথা, 2 নম্বর হচ্ছে এস্টেট প্রথা, 3 নম্বর হচ্ছে জাতি বর্ণ প্রথা, 4 নম্বর হচ্ছে সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। সামাজিক স্তরবিন্যাস 4 প্রকার, যথা দাস প্রথা, এস্টেট প্রথা, জাতি বর্ণ প্রথা, সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। এখন আমরা প্রত্যেকটা ভাগ সম্পর্কে জানবো। দাস প্রথা। দাস বলতে অন্যের অধীনস্থ ব্যক্তিকে বোঝায়। প্রাচীন গ্রিক এবং রোমান দেশে দাস প্রথা ছিল, এমনকি অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে
দক্ষিণ আমেরিকার রাজ্যগুলোতে দাস প্রথা ছিল চরম পর্যায়ে। তাহলে দাস বলতে অন্যের অধীনস্থ ব্যক্তিকে বোঝায়, যে মালিকের একটা অস্থাবর সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। তো মালিক তাকে যে কোনো কাজ করাতে বাধ্য থাকে। এলটি হবহাউজ দাসদের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এখান থেকে আমি 3টি বৈশিষ্ট্য আমরা জানবো। দাসরা হচ্ছে মালিকের একটি অস্থাবর সম্পত্তি। সামাজিকভাবে দাসরা হচ্ছে ঘৃণার পাত্র, দাসদের কোনো ভোটাধিকার নেই। এছাড়া আর বিভিন্ন বৈশিষ্ট্য আছে। দাসরা পারিবারিক জীবনে অভ্যস্ত হতে পারে না। দাসরা অর্থনীতির মূল ভিত্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দাস বলতে আমরা বুঝি অন্যের অধীনস্থ ব্যক্তিকে, যা মালিকের একটি অস্থাবর সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ সামাজিকভাবে দাসরা ছিল ঘৃণার পাত্র। দাসরা মালিকের বাড়িতে আজীবন কাটাতে বাধ্য থাকত। সে ইচ্ছে করলে কাজে ইস্তফা দিয়ে অন্য মালিকের বাড়িতে কাজ নিতে পারত না। আজকের যুগের চাকর এবং দাসদের মধ্যে পার্থক্য হচ্ছে, দাসরা হচ্ছে মালিকের কেনা গোলাম, আর আজকের দিনের চাকররা হচ্ছে টাকার বিনিময়ে কাজ করে। তারা যে কোনো সময় কাজে ইস্তফা দিয়ে অন্য মালিকের বাড়িতে কাজ নিয়ে চলে যায়। তাহলে দাস প্রথা সম্পর্কে জানলাম এবং দাসদের 3টি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। দাসদের 3টা বৈশিষ্ট্য হচ্ছে, দাসরা হচ্ছে মালিকের একটি অস্থাবর সম্পত্তি, দাসদের কোনো সামাজিক অধিকার নেই, দাসদের কোনো ভোটাধিকার নেই, বা এছাড়া আরো বিভিন্ন বৈশিষ্ট্য আছে। দাসরা যে কোনো কাজ করতে বাধ্য। 2 নম্বর হচ্ছে এস্টেট প্রথা। এস্টেট বলতে কখনো ভূসম্পত্তি, কখনো খামার, কখনো বা মাটি বা শিলার স্তর বোঝাতে ব্যবহৃত হয়। আর এখানে সমাজবিজ্ঞানে সামাজিক স্তরবিন্যাস বোঝাতে সমাজবিজ্ঞানরা এই শব্দটি ব্যবহার করেছে। সামাজিক স্তরবিন্যাসের দ্বিতীয় প্রকার হচ্ছে এস্টেট প্রথা। এস্টেটভুক্ত সমাজে সামাজিক স্তরবিন্যাস মানে মানুষের পদমর্যাদা জানতে হলে দেখতে হতো আইন অনুযায়ী বা সম্পত্তি অনুযায়ী তার মর্যাদা কোথায়। এখানে যার সম্পত্তি ছিল বেশি, আইন অনুযায়ী তার মর্যাদা ছিল সবার উপরে। এস্টেটভুক্ত সমাজে সাধারণত 3টি শ্রেণী লক্ষ্য করা যায়। শ্রেণীগুলো হচ্ছে, ক নম্বরে অভিজাত শ্রেণী, অভিজাত শ্রেণী, 2 নম্বরে হচ্ছে যাজক শ্রেণী, আর 3 নম্বরে হচ্ছে পুরোহিত শ্রেণী। সাধারণ শ্রেণী। এস্টেটভুক্ত সমাজের 3টা শ্রেণী লক্ষণীয়। শ্রেণীগুলো হচ্ছে অভিজাত শ্রেণী, যাজক শ্রেণী, সাধারণ শ্রেণী। অভিজাত শ্রেণীর কাজ ছিল সবাইকে রক্ষা করা, আর যাজক শ্রেণীর কাজ ছিল সবার জন্য মঙ্গল প্রার্থনা করা, সবার জন্য প্রার্থনা করা অর্থাৎ মঙ্গল চিন্তা করা। আর সাধারণ শ্রেণীর কাজ ছিল সবার জন্য খাদ্যের যোগান নিশ্চিত করা। সুতরাং আইন অনুযায়ী এখানে যার জমি বেশি তাকে সাধারণত উপরের শ্রেণীতে বর্ণিত করা হয়েছে। আমরা জানলাম এস্টেট প্রথা সম্পর্কে। 3 নম্বর হচ্ছে জাতি বর্ণ প্রথা। জাতি বর্ণ হচ্ছে একটি বদ্ধ ব্যবস্থা। সাধারণত ভারতীয় হিন্দু সমাজে জাতি বর্ণ ব্যবস্থা খুব প্রকট। জাতি বর্ণ বলতে একটি অন্তর্গোত্র বিবাহভিত্তিক গোষ্ঠীকে বোঝায়, যার একটি সাধারণ নাম থাকে এবং যার সদস্যতা জন্মসূত্রে অর্জন করতে হয়। অর্থাৎ জাতি বর্ণের একটি সাধারণ নাম থাকে, পরিচয় থাকে, আর এই পরিচয়টা একজন মানুষ জন্মসূত্রে অর্জন করে থাকে। যে যে জাতি বর্ণে জন্মগ্রহণ করে সেই জাতিতেই তাকে বিবাহ করতে হয় বা আত্মীয়তা করতে হয়। এটা হচ্ছে জাতি বর্ণের বৈশিষ্ট্য। এক জাতি অন্য জাতিতে বিলীন হতে পারে না। এটা হচ্ছে একটা বদ্ধ অবস্থা। এক জাতি ক্রমান্বয়ে অন্য জাতিতে বিলীন হতে পারে না বা জাতি বর্ণ থেকে বের হতে পারে না। জাতি বর্ণ হচ্ছে একটি অন্তর্গোত্র বিবাহভিত্তিক গোষ্ঠী, যার একটি সাধারণ নাম থাকে এবং যার সদস্যতা জন্মসূত্রে অর্জন করতে হয়। 4 নম্বর হচ্ছে সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। শ্রেণী বলতে এখানে ধনী শ্রেণী, শিক্ষিত শ্রেণী, মজুর শ্রেণী, বিভিন্ন ধরনের শ্রেণীকে বোঝানো হয়েছে। শ্রেণী একটি উন্মুক্ত অবস্থা। এক শ্রেণী ক্রমে অন্য শ্রেণীতে বিলীন হতে পারে। অর্থাৎ গরিব শ্রেণী তার ভাগ্য পরিবর্তন করে ধনী শ্রেণীতে পরিচয় দিতে পারে। শ্রেণী বলতে একই ধরনের আয় ও সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বোঝায়। যারা সমাজ থেকে একই ধরনের আয় ও সুযোগ সুবিধা ভোগ করে তাকে সামাজিক শ্রেণী বলে। অর্থাৎ যাদের এক ধরনের পদমর্যাদা রয়েছে, যেমন শিক্ষক শ্রেণী, ডাক্তার শ্রেণী, এখানে বিভিন্ন ধরনের শ্রেণী আমাদের সমাজে রয়েছে।
যাদের শিক্ষক শ্রেণীর সব শিক্ষকদের একই ধরনের আয় এবং সুযোগ সুবিধা তারা দেশ থেকে বা সমাজ থেকে ভোগ করছে। ডাক্তার শ্রেণী তারা সাধারণত একই ধরনের আয় করছে এবং একই ধরনের সুযোগ সুবিধা তারা পেয়ে যাচ্ছে। এদেরকে বলা হয় সামাজিক শ্রেণী এবং পদমর্যাদা। সামাজিক শ্রেণী হচ্ছে একটা উন্মুক্ত ব্যবস্থা। শ্রেণী ক্রমান্বয়ে তার ভাগ্য পরিবর্তন করে অন্য শ্রেণীতে বিলীন হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম সামাজিক স্তরবিন্যাসকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো হচ্ছে দাস প্রথা, এস্টেট প্রথা, জাতিবর্ণ প্রথা, সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। দাস হচ্ছে অন্যের অধীনস্থ ব্যক্তি, সামাজিকভাবে দাসরা হচ্ছে ঘৃণার পাত্র। 2 নম্বর হচ্ছে এস্টেট প্রথা। এস্টেট বলতে কখনো মাটি, কখনো খামার, কখনো বা সামাজিক স্তরবিন্যাসকে বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়। আর এস্টেটভুক্ত সমাজে ছিল 3টি শ্রেণী। এই শ্রেণীগুলো হচ্ছে অভিজাত শ্রেণী, যাজক শ্রেণী এবং সাধারণ শ্রেণী। আর জাতিবর্ণ প্রথা, জাতিবর্ণ হচ্ছে একটি অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক গোষ্ঠী যার একটি সাধারণ নাম থাকে এবং যার সদস্যতা জন্মসূত্রে অর্জন করতে হয়। 4 নম্বর প্রকার হচ্ছে সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। সামাজিক শ্রেণী বলতে একই ধরনের আয় ও সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে সাধারণত এস্টেট প্রথা, জাতিবর্ণ প্রথা, সামাজিক শ্রেণী কি বা দাস প্রথা কি, এগুলো সাধারণত আমরা জ্ঞানগুলোকে দিই বা অনুধাবনে থাকতে পারে। তোমরা আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে ফলো করবে। এছাড়া তোমাদের ফিজিক্যালি ক্লাস এবং অনলাইন ক্লাস দুটোই আমরা চালিয়ে যাচ্ছি। তোমাদের পড়াশোনার যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল রেখে আমরা অনলাইন ক্লাসগুলো দিয়ে যাচ্ছি। তোমরা ঘরে বসে এই ক্লাসগুলো ফলো করবে। আজকে পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবে।